এখন এই কথার উপর ভিত্তি করে তো তার বিরুদ্ধে মামলা হতে পারে। এই যে বিভিন্ন যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভাঙচুর হয়েছে, ধ্বংস হয়েছে, মেট্রো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এখন এটাকে তো ধরতে যাওয়া যায়। তাহলে 2024-এর দায় দায়িত্ব যদি তার নেয়, তাহলে এই পুলিশ হত্যা থেকে শুরু করে যত হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ড দায়িত্ব তাদের কাঁধের উপরে যায়। আর যদি সে বাহাদুরি দেখানোর কথা বলে, তাও তো এটা তার জন্য একটা শিশুসুলভ বক্তব্য। তার এমন কোনো বাহাদুর ছিল না তখন, কিসের বৈষম্যবিরোধী? এখানে কি বলা ছিল যে আমার কৃষক বৈষম্যের শিকার হবে না, এখানে কি বলা ছিল আমার শ্রমিক বৈষম্যের শিকার হবে না, এখানে বলা ছিল আমার ক্ষেত মজুর বৈষম্যের শিকার হবে না? তা তো ছিল না, ছিল মাত্র চাকরির ক্ষেত্রে। তা কোন চাকরি? শুধু বিসিএস পরীক্ষা দেওয়া দিবে। তাহলে এই সন্তানের কোথায় কোথায় কি কি করেছে আপনি দেন, জবাব দেন। এই আর আসিফ সরকার মাহমুদ কোথায় কোথায় সরকারকে একটা চোখ রাঙাবে। তারা তো শেষ পর্যন্ত তাদের তো নিজের তো কোনো অস্তিত্ব নেই। তারা গিয়ে আশ্রয় নিয়েছে কোথায়? সারদা জামাত শিবির কোলে, জামাত শিবির কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে কয়েকজন এমপি পেয়ে এত বড় বড় কথা বলার তো তাদের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এটা তারা কি ভেবেছিল এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সন্ত্রাসের জায়গা থেকে সরকারকে? তারা বলেছে যে সরকার যদি ভায়োলেন্স চাই, আমরাও আমাদের চেয়ে কেউ বেশি পারে না। এটা ওই কি যে এক ধরনের চ্যালেঞ্জ? একজন 4 বছর জামাত শিবির আছে, গুপ্ত বাহিনী আছে, যারা রক কাটে, যারা বিশাল ক্যাম্পাস ছাত্রকে হত্যা করে, যারা শহীদ আবরারের হত্যাকাণ্ডের সাথে এই সময় শিবির ছাত্রলীগের ছিল, তারা তাদের বংশধর রেখে আছে। তো তাহলে অস্ত্রগুলো কোথায় আছে? অস্ত্র তাদের সশস্ত্র বিপ্লব প্রস্তুতি ছিল, অস্ত্র ছাড়া তার প্রস্তুতি নেওয়া যায় না। যেহেতু তাদের প্রস্তুতি ছিল, তাদের অস্ত্র তার জোগাড় ছিল, তাহলে সেই অস্ত্রগুলি কোথায়? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সাবেক ছাত্র নেতা এবং বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই আপনার কাছে একটা বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। আহ আমরা শুক্রবারে ঝিনাইদহে এনসিপির এক নেতাকে হামলার শিকার হতে দেখলাম, তারপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তাদের দাবি অনুযায়ী হকি স্টিক দিয়েও আহ তাদের উপর হামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এনসিপির আর এক নেতা, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে সরকার যদি ভায়োলেন্স চায়, আমরা ভায়োলেন্স করতে পারি। আমরা ভায়োলেন্সের দিক থেকে সবার চেয়ে বেশি বেশি বিষয়টা জানি, যার প্রমাণ 2024 সবাই দেখেছে। তার মানে তারা কি বোঝাতে চেয়েছে যে 2024-এর আন্দোলনে যা হয়েছে ভায়োলেন্স সব তারা করেছে? মানে আসলে এই ধরনের মন্তব্যের কারণটি কি? আপনাকে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। গতকাল যেটা জেনে যাওয়া হয়েছে আমিও বাড়িতে দেখেছি, টেলিভিশনে বা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন কথা হলো যে যে কোনো ঘটনায় ঘটুক না কেন, আমি কোনো ঘটনার পক্ষে না। তারপরে হামলা হোক, তার পক্ষে আমি না। কিন্তু এরা বাড়াবাড়ি এত বেশি করে যে যেটা সহ্য করতে পারে না হয়তো অনেক সময়। তারপরও আইন হাতে তুলে নেওয়াকে আমি মোটে পছন্দ করি না। তবে সজীব ভুঁইয়া যে কথাটা বলেছেন, এটা হলো শিশু সুলভ বক্তব্য। এখন এটাকে তো ধরতে যাওয়া যায়। তাহলে 2024-এর দায় দায়িত্ব যদি তার নেয়, তাহলে এই পুলিশ হত্যা থেকে শুরু করে যত হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ড দায়িত্ব তাদের কাঁধের উপরে যায়। আর যদি সে বাহাদুরি দেখানোর কথা বলে, তাও তো এটা তার জন্য একটা শিশুসুলভ বক্তব্য। তারা এমন কোনো বাহাদুর ছিল না তখন। তারা একটা বৈষম্যবিরোধী আন্দোলনে বিগত সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল সারা দেশের মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, তারপর গুম খুন, বিচারহীনতা, সবকিছু মিলে মানুষ অতিষ্ঠ হয়েছিল বিগত সরকারের বিরুদ্ধে। যে কারণে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত হয়েছিল। তা নাহলে এখানে ছিল বৈষম্য বিরোধী, কিসের বৈষম্য বিরোধী? এখানে কি বলা ছিল যে আমার কৃষক বৈষম্যের শিকার হবে না, এখানে কি বলা ছিল আমার শ্রমিক বৈষম্যের শিকার হবে না, এখানে বলা ছিল আমার ক্ষেত মজুর বৈষম্যের শিকার হবে না? তা তো ছিল না, ছিল মাত্র চাকরির ক্ষেত্রে। তা কোন চাকরি? শুধু বিসিএস পরীক্ষা দেওয়া দিবে। সরকারি চাকরি যারা করে, সরকারি চাকরির ক্ষেত্রেই এই জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলন কেন করলো? যে এখানে 30% ছিল মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বা নাতিদের কোটা। এইটাই এটা, এবং আরো নৃগোষ্ঠী থেকে শুরু করে সরকারি চাকরিতে প্রায় 53% ছিল আপনার কোটার মধ্যে চলে গিয়েছিল। এইটাকে তারা বৈষম্য দিয়ে দেখিয়ে তারা আগে প্রথমে কোটা সংস্কার আন্দোলন করেছিল। পরবর্তী সময় যখন সরকার আবার এই কোটা ফিরিয়ে নিয়ে আসলো,
তখনই এই যে এইটা বৈষম্যবিরোধী আন্দোলনের নাম দিয়ে এখানে শুরু করলো। তার এখানে কৃষক কেন আসলো, শ্রমিক কেন আসলো, ওই রিক্সাওয়ালা কেন গেল, স্কুটার ড্রাইভার কেন মারা গেল, ঘরে শিশু কেন মারা গেল, তারা কি মাঠে নেমেছিল? তাদেরকে কোন দরকার ছিল? মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল বলেই দেখেছেন আপনি, সন্তানকে কেউ বাবা নিয়ে গিয়ে মিছিলে দেয়? পৃথিবীর ইতিহাস দেখেছেন? কোন সন্তানকে, কোন মা তার সন্তানের হাত ধরে নিয়ে যাবো, মেয়েকে বলতে আহ তুমি মিছিলে দাও। কোন ভাই তার বোনকে নিয়ে গিয়ে দিয়ে বলছে আমি থাকলাম তুমি মিছিলে দাও? দেখেছেন তো? কেন? কারণটা মানুষ অতিষ্ঠ হয়েছিল। এই বাহাদুর শুধু একা তাদের না, তারা ছিল, তাদেরকে আমরা সমীহ করি। তার মানে কি তারা সবকিছু পারে? আমরা তো দীর্ঘ 9 বছর আন্দোলন করেছিলাম সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। শেষে এসে 90 সালে আমাদের নেতৃত্বে এরশাদের পতন হলো। তাই বলে কি আমরা সবাই দাবি করব যে আমি আমানুল্লাহ আমান, খালেদ খোকন, মিলন, আলম, নাজমুল প্রধান, জাহাঙ্গীর, কসিম উকিল, মোস্তান বাউল, তহিদুল, সব এরা আমরাই কি সবকিছু করেছি? আমাদের আগে তো আখতারুজ্জামান, মাহমুদ মান্না, তারপরে ওখানে আপনাদের ইরা ছিল, এটা আমরা নিশ্চয়ই জানি যে বিএনপির ভূমিকা ছিল, বিএনপি দীর্ঘ 17 বছর রাজপথে ছিল, 17 বছর, 15.5 বছর রাজপথে ছিল। কিন্তু এই যখন বলে যে আমরা ভায়োলেন্স কতটুকু পারি, সেটি দেখেছে 2024 এবং যদি সরকার ভায়োলেন্স চায় সেটাকে একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের চেয়ে বেশি কেউ পারে না, মানে সে কথা প্রমাণ করতে চেয়েছে। মানুষ 2024 রাজপথে নেমে এসেছিল, কৃষক শ্রমিক থেকে শুরু করে আপনি যেটা বলছেন সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগের পরিবারের সদস্যদের অনেকে রাজপথে নেমে এসেছিল সেই রেজিমের বিরুদ্ধে। এটি বাস্তবতা। কিন্তু যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটেছে, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এখন এসে এনসিপি নেতারা বলছেন যে ভায়োলেন্স আমরা দেখে দিয়েছি, তাহলে তো ওটা কোনো বিপ্লব ছিল না, ওটা তো কেবলমাত্র সন্ত্রাসী ছিল নাকি? এটা কি প্রমাণ করে? না, এটা তো তাদের বুদ্ধিহীনতা এবং তাদের যে অভিজ্ঞতার অভাব। তো এই কথাটা বলে নিজের কাঁধের উপরে এত বড় দায় দায়িত্ব নেওয়ার কত বোকামিকে করে, এটা আমার পৃথিবীর ইতিহাসে এটা আমার কিন্তু দেখিনি। এখন এই তার এই কথাগুলো ভিত্তি করে তো তার বিরুদ্ধে মামলা হতে পারে। এই যে বিভিন্ন যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভাঙচুর হয়েছে, ধ্বংসক হয়েছে, মেট্রো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা কি পারে না পারে সেটা দেখা গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ঘটনাগুলি ঘটলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়তে একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরাও করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল ইব্রাহিম সেলিম, দেলোয়ার, আফুন, বসমিয়া, দিপরিশা, জাফর, জয়নাল, কাঞ্চন, মুজাম্মেলিয়া, বসমিয়া। এই যে বিগত আন্দোলনটা হলো, এই আন্দোলনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা কি শহীদ হয়েছে? একজন কি দেখাতে পারবেন? আন্দোলন তো লাস্ট কথা ছেড়েই দিয়েছিল। তারা তো হারুনের এতে গিয়ে ডিবি অফিসে হারুন ধরে নিয়ে যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বললো, কি ভয় দেখালো না দেখালো, তারা সিগনেচার দিয়ে দিল, তারা আন্দোলন করবে না, সন্ত্রাসের সাথে যুক্ত না। তাদের ওই কথাগুলি মনে করে দেওয়া উচিত। আমরা সরকার পতনের আন্দোলনের সাথে নেই, আমরা ভাঙচুরের সাথে নেই, অগ্নিসংযোগের সাথে নেই, এই সমস্ত দায় দায়িত্ব আমরা নেবো না, পরিষ্কার ভাবে তারা বলে দিয়েছিল। কিন্তু সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং তাদের বাইরে যারা ছিল, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম সালের নেতাদের বাইরে যারা ছিল, তারা বলেছিল না আমরা আন্দোলন চালিয়ে যাবো। আপনি বলছেন যে যে মন্তব্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করেছেন, তাহলে তার বিরুদ্ধে মামলা হতে পারে যদি সন্ত্রাস হয়ে থাকে সেগুলা। আচ্ছা, না, এটা স্বীকার করে থাকে, তারপরে আমার তো কিছু করেন, এরপরে জেলও করতে পারে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাহলে এই সন্ত্রাসের কোথায় কোথায় কি কি করেছে আপনি দেন, জবাব দেন। এই সরকারকে একটা চোখ রাঙাবে। তারা তো শেষ পর্যন্ত তাদের তো নিজের তো কোনো অস্তিত্ব নেই। তারা গিয়ে আশ্রয় নিয়েছে কোথায়? জামাত শিবিরের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে কয়েকজন এমপি পেয়ে এত বড় বড় কথা বলার তো তাদের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এটা এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সন্ত্রাসের জায়গা থেকে সরকারকে। তারা বলেছে যে সরকার যদি ভায়োলেন্স চাই, আমরাও আমাদের চেয়ে কেউ বেশি পারে না। এটা কি এক ধরনের চ্যালেঞ্জ? একজন 4 বছর জামাত শিবির আছে, গুপ্ত বাহিনী আছে, যারা রক কাটে, যারা বিশাল ক্যাম্পাস ছাত্রকে হত্যা করে, যারা শহীদ আবরারের হত্যাকাণ্ডের সাথে এই সময় শিবির ছাত্রলীগের ছিল, তারা তাদের বংশধর রেখে আছে। তো যে কারণে তারা এই কথা বলতে পারতেছে। স্বাধীনতার বিরুদ্ধে এত মানুষকে হত্যা করেছে, এত নারী ধর্ষণ করে বাড়ি দেওয়ার পর জ্বালিয়ে দিয়েছে, এতদিন তাদের ভিতরে কোনো আছে, অনুষ্ঠান আছে, এই সাহসী হয়তো বলেছে।
যে আমাদের সাথে কেউ 24-এ দেখানোর ব্যাপার অত বাহাদুরি তারাই না। 24-এ বাহাদুরি এদের জনগণ, 24-এ হেড এদের জনগণ। এদেশের ওই বাদাম বিক্রি করা, মুড়ি বিক্রি করা, ঝালমুড়ি বিক্রি করা, ওই রিক্সাওয়ালা, ওই যে এই পানির দোকানদার, তাদের জীবন দিয়েছে তারা। শ্রমিকরা জীবন দিয়েছে বেশি। ওই যে এই ম্যাডামরা তাদের। 5 আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না করতো তাহলে আমাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। তাহলে সশস্ত্র বিপ্লবের জন্য তো অস্ত্রের প্রয়োজন হয়, সেই অস্ত্রগুলোর বিষয়ে কোনো সন্ধান পাওয়া গেছে বা আপনারা তাহলে কি মনে করেন যে এর ভিত্তি? না, এটা জিজ্ঞাসা করুক তাহলে অস্ত্রগুলো কোথায় আছে। অস্ত্র তাদের সশস্ত্র বিপ্লব প্রস্তুতি ছিল, অস্ত্র ছাড়া তার প্রস্তুতি নেওয়া যায় না। যেহেতু তাদের প্রস্তুতি ছিল, তাদের অস্ত্র তার জোগাড় ছিল, তাহলে সেই অস্ত্রগুলি কোথায়? তাহলে এখন প্রশ্ন জিজ্ঞাসা করুক যে আপনার অস্ত্রগুলি কোথায়, তাহলে আপনার সশস্ত্র বিপ্লবের জন্য এখন এই জিজ্ঞাসা কে অস্ত্র করবে? সংগ্রহ আমরা তো করতে হবে। আমরা শুধু করতেই পারি, কিন্তু তদন্ত কে করবে? সরকারই তো করা উচিত, বিষয়টা খতিয়ে দেখা উচিত না? কিংবা 400 থানা লুট হলো, সেই থানার অস্ত্রগুলো কোথায়? হ্যাঁ, তখনই যে বলা হচ্ছে 400, যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল হ্যাঁ, না, জি, ইন্টারিম গভর্নমেন্ট ছিল যে তোমার অস্ত্রগুলো কোথায় আছে বাবা, দাও তো। তোমাদের অস্ত্র জোগাড় করেই তো সশস্ত্র বিপ্লব করতে চেয়েছিলেন। ওরা সশস্ত্র বিপ্লবের যে অস্ত্রগুলি তো ওই ইয়ে চাওয়া উচিত ছিল, কি বলে, ওই ইন্টারিম গভর্নমেন্টের চাওয়া উচিত ছিল যে তুমি অস্ত্র কোথায় দিয়ে দাও, জমা দাও, সব দেশের অস্ত্র। যে এখন তো ইন্টারিম গভর্নমেন্ট নেই, এখন তো বিএনপি সরকার, তাহলে এখন দায়িত্ব কার? কারা এগুলো তদন্ত এখন করবে? তো না, যখন বলেছিল এটা সাথে সাথে তখন তো আমল নেওয়া হচ্ছে, আমল নিলে তো এখন তদন্ত হতো। তখন তো হুম, হুম। আমলে নেয়নি, বিগত সরকার তো আমলে নেয়নি। আমলে নিলে তো এখন সুবিধা হতো, এই সরকার কন্টিনিউ করতে পারতো যে তুমি এদেশে তুমি অস্ত্রগুলি দাও। আপনি মামলার কথা বলছিলেন, সেই জায়গা থেকে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারি, এটা বিএনপি সরকারের সময় এসে বলেছে যে ডিপ স্টেটের পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাব ছিল যে নানান ধরনের শর্ত মানলে তারা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে বা তাদেরকে ক্ষমতায় রাখা হবে, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার বা এই ছাত্ররা যাই বলি না কেন। তাহলে ডিপ স্টেটের এই বিষয়টি নিয়েও তখন অনেক আলোচনা হয়েছে। এটা এই সবে মাত্র 1-1.5 মাস আগে সেই মন্তব্যটি করেছে। ওই তাহলে ওই পর্যায়ে এখন, জি, ওই পর্যায়ে আলোচনা করার যোগ্যতা তাদের সেটা অর্জন করেছিল, তারা অর্জন করেছিল। তারা কোন পর্যায়ের নেতা ছিল, তাদের নাম কেউ জানতে দেশে? তারা কি ছাত্রলীগ করে কি বড় নেতা ছিল? ছাত্রলীগের শিবির করলে কি সেই শিবিরেরই বড় নেতা ছিল তারা? বা অন্য সংগঠন করে সেই সংগঠনের যারা মাথা ছিল, তারা একটা একটা আহ, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে তারা আন্দোলন নেমেছিল। সেই কারণে সবাই নেমেছিল, যে কারণগুলো বললো এই কারণে। এত এখন বুদ্ধি অনেক কিছুই বেরোচ্ছে। এখন উনি কিন্তু দায়িত্বে ছিলেন, উনি উনি এই যে মন্ত্রীর দায়িত্বে, বিশাল মতো দায়িত্ব ছিলেন। উনি কি করেছেন? কত অনিয়ম ওখানে হয়েছে, কত দুর্নীতি ওখানে হয়েছে, হ্যাঁ, কত ধরনের প্রমোশন বাণিজ্য, এই বাণিজ্য, চাকরি বাণিজ্য, এগুলি হয়েছে বা বদলি বাণিজ্য হয়েছে। আমার কথা না, তো মানুষ বলে। আমি তো মিডিয়া যা আসে তা সেই কথাগুলি বলি। উনি তো ক্ষমতা দেখালেন, কোর্ট রায় দিয়ে দিল এরশাদকে সিন্ডিকেট মেয়র হিসেবে যোগদান করার জন্য, শপথ নেওয়ার জন্য। উনি দিলেন না করতে। এখন আজকে সেই এরশাদ কিন্তু মন্ত্রী, সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরশাদ বাবার অবদানও ছেড়ে দেশে, বিমুক্ত সাধারণ কোটার ছেলে। উনি ক্ষমতা দেখালেন, দাপটের সাথে ক্ষমতা, এখন কোথায়? এবং নিয়ে অল্প কয়েকদিন, ওনাদের তো গায়ে স্পর্শ লাগার কথা ছিল, কোনো মানে কাদা লাগার কথা না। কিন্তু কত কাদা লাগতেছে গায়ে, বিভিন্ন জন তো বলে তাদের চাল চলন, হাঁসের মাংস খাওয়া থেকে শুরু করে, যারা কোনো ওয়েস্টার্ন ধার কার দিয়ে যায় নাই, তারা ওয়েস্টার্নে খেতে যেত হাঁসের মাংস, অবৈধ গুলশানের কোথায় খেতে যেত। এগুলো তো মানুষ বলে, আমার কথা না। তাদের লাইফ স্টাইল কত পরিবর্তন হয়েছে না, কত পরিবর্তন হয়েছে তারা। এখন একটা সরকার, এক নির্বাচিত সরকার, এই সরকার আজকে, এরা বলার সাহসের ভাষা বিএনপির বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফেক, মির্জাফর, এরা যদি জামাত ইসলামকে ভোট না দিত আর দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী না হয়তো, 74 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন না করতো, আর বিএনপি যে সমস্ত নেতারা আগে এমপি ছিলেন বা বিভিন্ন দলের নেতা ছিলেন, তারা নমিনেশন না পাওয়ার কারণে, স্বতন্ত্র প্রার্থী না হওয়া সত্ত্বেও, তারা জামাতের কাছ থেকে টাকা খেয়ে তারা বিএনপি প্রার্থীকে হারানোর জন্য জামাতের পক্ষে ভোট দিয়েছিল বলেই আজকে এতগুলি আসন তারা পেয়েছে। জামাত আর এই এনসিপি মিলে 20টা আসন তো পেত না, খুব বেশি 12 থেকে 15টা আসন পেত, 20টা আসন ধারে কেউ যেত না, কোথায় আসন পেত না। এই সমস্ত বিদ্রোহী বিএনপি, এই সমস্ত মুনাফিকদের কারণে তারা আজকে আসন পেয়েছে। আর বড় বড় কথা বলবে না, তাদের ভোট দিয়েছে কারণ ভোট দিয়েছে আওয়ামী লীগ, এক শ্রেণী আওয়ামী লীগ। কিছু কিছু জায়গায় হয়তো আওয়ামী লীগ বিএনপি প্রার্থীকে ভালো সম্পর্কের কারণে দিয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় তারা বিএনপি কে ভোট দেয়, তারা ভোট দিয়েছে আওয়ামী লীগকে, তারা ভোট দিয়েছে জামাতকে। আমার ওখানে যেমন
এবং আওয়ামী এই লীগ যে আওয়ামী লীগ কেন জামাতকে ভোট দেবে? আওয়ামী লীগ কেন জামাতকে ভোট দিবে? বরঞ্চ আদর্শের দিক থেকে কি অন্তত জামাতের চেয়ে বিএনপি আওয়ামী লীগ কাছে যাচ্ছে। আওয়ামী লীগ জামাতকে ভোট দেওয়ার কারণ হলো যে আওয়ামী লীগ জামাতকে ভোট না দেয়, বিএনপির ভোটের পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে যেত এবং বিএনপি 270 থেকে 75 আসন একাই আসন পেত, কি হতো? BNP জোট পেত। তাতে হ্যাঁ। আওয়ামী লীগ মনে করছে যে আগামী দিনে তাহলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার জন্য আর কোনো দল অবশ্যই থাকলো না। যে দলের সাথে সেই দল আন্দোলন নামলে তারা তাদের সাথে মিলেমিশে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে, এই সক্ষমতা রাখার জন্যই কিন্তু তারা জামাতকে ভোট দিয়েছে। এখন ধরেন জামাত যদি কি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহারের সুযোগ দেওয়া হচ্ছে না এই কারণেই? না, এই কারণে না, এইটা তো না। এখন ধরেন আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে আওয়ামী লীগ আর আসন পেত না, দু একটা আসন গোপালগঞ্জ সহ ইতিহাসে পেত, কিন্তু জামাতকে আসন পেত? জামাতের ধারে কাছে থাকতো না, ও তো অবস্থানে থাকতো না। আওয়ামী লীগের ভোট যদি জামাতের পক্ষে না যেত তো কয়টা ভোট পেত ওরা? ওতে কেন মানুষ ভোট দেবে? নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে মোটামুটি হামলা শিকার হচ্ছে, এটিও কি আমরা সমর্থন করতে পারি? অবশ্য নিশ্চয়ই না, এটিও এটা নিন্দনীয়, সমর্থন কিন্তু করতে পারে না, এটা তারা ইচ্ছাকৃত ভাবেই দেশের ভিতরে ইচ্ছাকৃত ভাবেই নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতেছে। আপনি বলেন তো, আব্বাস চাঁদাবাজ এটা বলার পরে অক্ষত থাকার তার কোনো সুযোগ আছে বলেন তো? বাচ্চা একটা ছেলেকে জাতিকে কি শিখাচ্ছে বলুন তো? ওই যে ঘুষি মারে কোথায় যেন এই টাঙানো থাকে, ঘুষি মারতেছে, কাক মারতেছে? আব্বাসকে মারতেছে। এত স্পর্ধ পাই কোথায়? আব্বাসের, মির্জা আব্বাসের বয়স কত, ওর বয়স কত? হ্যাঁ, ব্যাপার আছে, একটা পলিটিশিয়ান, মন্ত্রী ছিলেন, নিউজ ছিলেন, এমপি ছিলেন। এই যে বিয়াদবি, এই বিয়াদবি কিন্তু বন্ধ করতে হবে। এখন আপনি গণতান্ত্রিক ই পেয়েছেন বলে যা ইচ্ছা আপনি তাই বলবেন, যা ইচ্ছা তাকে তাই বলবেন, এটা হতে পারে না। জামাত এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের হুঁশিয়ারি, বিএনপির পক্ষ থেকে বা বিএনপির ছাত্র দল বা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে এক ধরনের আক্রমণাত্মক রাজনীতি দেখতে পাচ্ছে, আপনার কি মনে হয়, মানে আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে এই জন্য প্রশ্ন রাখছি যে রাজনীতি আবারও তুমুল সাংঘর্ষিক অবস্থা যাচ্ছে? এখন তুমুল সাংঘর্ষিক অবস্থা তারা নিতে চায়, তাদের কাজই তো এগুলি করা। জামাত কোনদিন সুস্থ রাজনীতি করেছে? কোনদিন দেশের মানুষের জন্য কাজ করেছে? দেশের জন্য কি করেছে? তাদের জন্ম 1943 সালে ভারতে, তারা সেই সময় পাকিস্তানের স্বাধীনতা বিরোধিতা করেছে। 71 সালে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে। এর সাথে যদি 9 বছর আন্দোলন করে, বরং আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে এটিসি নির্বাচন গিয়ে এরশাদকে ক্ষমতা টিকে থাকার জন্য সহযোগিতা করেছে। আবার 91 সালে বিএনপির সাথে দুইটা আসন নিয়ে, সংরক্ষিত আসন নিয়ে তারা বিএনপিকে সমর্থন দিল। তারপরে আবার 94-এ গিয়ে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে নির্বাচন করতে গেল এবং দেশের মানুষ অভিযোগের জবাব দিয়ে দিল, মাত্র 3টা আসন পেয়েছে 96 সালে। অর্থাৎ বিএনপি আন্দোলন করে। তাদের ওই আন্দোলন দেখে বিএনপি ভয় পায় না, তারা আন্দোলন করে দেশের মানুষকে সম্পৃক্ত, আন্দোলন করতে পারবে না। অতএব তাদের ওই আকাশে বাতাসে ঘুরে বেড়াবে, বাস্তবে কোনো কাজে লাগবে না। এই পাশবিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার ছোট্ট মেয়ে রামিসা, তার পরিবারকে সান্ত্বনা দিতে আমাদের প্রধানমন্ত্রী ছুটে গেলেন। আমরা সাধুবাদ জানাই যে তিনি এই শোক সন্তপ্ত পরিবারের কাছে নিজে ছুটে গেছেন। কিন্তু একটা প্রশ্ন এখন উঠছে, এরকম রামিসাদের সংখ্যা যেমন অনেক, সেটি বাদ দিলাম, হামে যে শত শত শিশু মৃত্যুর কোলে ঢলে পড়লো, এখনো হাজারো শিশু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই মৃত্যুর শিকার কোন শিশুর পরিবারের কাছেও আমাদের প্রধানমন্ত্রী গেলেন না, অথবা হামে আক্রান্ত শিশুদের দেখার জন্য হসপিটালে আমাদের প্রধানমন্ত্রী গেলেন না। এই দুটোকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আমার প্রশ্ন যে কেন হামে আক্রান্ত শিশুদের কাছে আমাদের প্রধানমন্ত্রী গেলেন না? আমি আক্রান্ত শিশুদের পাশে গেলে ভালো, হয়তো যাবেন না এক সময়, কিন্তু কথা হলো যে রামিসার ব্যাপারটা তো টোটালি ভিন্ন জিনিস। একটা শিশুকে এইভাবে কথা বলে নিজের শিকারে পৃথিবীতে বিদায় হতে হয়েছে, এটা লোমহর্ষক ঘটনা। আর হামের যেটা, সেটা হলো টিকা সঠিক সময়ে টিকার ব্যবস্থা না করার কারণে এটা হয়েছে। বিগত সরকার আমলে ইউনিসেফ থেকে বারবার বলা হয়েছিল, বাজেট ফান্ড সবই ছিল, কিন্তু তারা সেদিন আমি শেষ করার জন্য একটু দ্রুত প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে সব মৃত্যুই তো সমান, তাই না? যে পিতামাতার মুখ থেকে হামে আক্রান্ত শিশু মারা গেল, না না, মৃত্যু মৃত্যু, তারপরে কেন প্রধানমন্ত্রী এই হামের বিষয়ে কিছু বলছেন না বা যাচ্ছেন না? আমের বিষয়টা তো ভিন্ন জিনিস। আমের শিশু মৃত্যু হচ্ছে, এই শিশু মৃত্যু আমরা কোনোভাবে সমর্থন করি না, কিন্তু আমাদের দুর্ভাগ্য
প্রতি বছর 9-10 হাজার শিশু কিন্তু মারা যায়, নিউমোনিয়া বিভিন্ন ভাবে মারা যায়। এখানে হামিদে মারা যাচ্ছে, হামের টিকার কারণে যেমন এটা হচ্ছে, ঠিক তেমনি ভাবে এখানে অপুষ্টির কারণে কিন্তু এই শিশুগুলি মারা যাচ্ছে। এখন আমাদের সরকার ক্ষমতা আসার পর পরে হামটা শুরু হয়েছে, টিকাটা এখন নিয়ে আসছে, এখন যথেষ্ট পরিমাণ টিকা এসে গেছে এবং এখানে প্রায় আর কয়েকদিনের মধ্যে হয়তো 100% টিকা দেওয়া শেষ হবে। এখন দেখেন কিন্তু মৃত্যু মৃত্যু কিন্তু কমছে না, মৃত্যু এখন কিন্তু আপনি কমছে বলেন, না। এখন আপনি বলেন, আমরা- আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি, যখন করোনা আসছিল পৃথিবীর সবচেয়ে ধনী ধনী রাষ্ট্র, সবচেয়ে আধুনিক মানে মানে চিকিৎসা যারা সবচেয়ে পৃথিবীর ভিতরে আকর্ষণীয় দেশ হিসেবে ছিল বা ছিল, সেই দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে না? তাদের গেছে, সবকিছু এই থাকার জন্য পরেও আমরা কিন্তু মারা বিএনপিকে গেছে। দায়ী করছি না। কিন্তু আমের এই শিশু না, মারা মারা যাওয়ার গেছে, কারণে আমরা আমরা কিন্তু এটার বিএনপিকে জন্য- দায়ী করছি না, দায়ী না, করছি না, কিন্তু আমরা এটার কিন্তু জন্য আমরা দায়ীও না, তবে আমরা চেষ্টা করতেছি, আরো চেষ্টা করি একজন শিশু যেন হামে মারা না যায়, একজন শিশু যেন নিয়মিত মারা না যায়, আমরা চেষ্টা আপনি করি। ভালো থাকবেন, হাবিবুর রহমান হাবিব। আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনার জন্য শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনাদের জন্য অবশ্যই শুভকামনা। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।